গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরও মজবুত করেছে মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। আমলাতন্ত্রে এখনো ফ্যাসিবাদের কাঠামোতে বলেছেন মির্জা ফখরুল। আওয়ামী সচিবরা চিহ্নিত, নেওয়া হবে ব্যবস্থা, জানালেন তথ্য উপদেষ্টা। দ্রুত সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। সচিবালয়ে ঢুকতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউই, সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল। কাপড় নয় বাক্স ভরা টাকা নিয়ে পালিয়েছেন শেখ হাসিনা। অলি আহমেদের মন্তব্য, $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে FBI। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের জন্য ঐক্য প্রয়োজন। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির অব্যাহত চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরও মজবুত করেছে বলেও মনে করেন তিনি। গতকাল শুক্রবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে ঐক্য, সংস্কার এবং নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় ভার্চুয়ালি বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতা সহ ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সব যোদ্ধাদের গভীর শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক ও নাগরিক সমতা ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেন তিনি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে 15টি সংস্কার কমিশন গঠনের কথা স্মরণ করিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেন, প্রতিবেদনগুলো জানুয়ারি মাসে পাওয়া যাবে। কমিশনের সুপারিশ নিয়ে নিজের মনোভাবও তুলে ধরেন সরকার প্রধান। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না। কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। দেশে এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সব নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা দেবে বলে জানান প্রধান উপদেষ্টা। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। নির্বাচনের পথে এগিয়ে যেতে দ্রুত ঐক্যমত প্রতিষ্ঠা করে সংস্কারের কাজগুলো শেষ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। গুরুত্বপূর্ণ সংস্কারটুকু করে নির্বাচন দেওয়া দরকার বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গণতন্ত্র চর্চা ছাড়া চাপিয়ে দিয়ে কোনো অর্জন সম্ভব নয়। দুর্নীতির ভয়াবহতার কথা উল্লেখ করলেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। আর উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিবাদের ব্র্যান্ড দূর করে নতুন বাংলাদেশ তৈরি করতে ঐক্য ও সংস্কার চায় মানুষ। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। ফ্যাসিবাদ বিলুপ্তির মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রায় সংবিধান সংস্কার নির্বাচন বিষয়ক সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সর্বজনীন মানবাধিকার থাকতে হবে। সংলাপে বিশিষ্টজনরা বলেন, রাজনৈতিক ফায়দার কথা ভাবলেও দলগুলো দেশের মানুষের কথা ভাবছে না। মানুষের আস্থা তৈরির মাধ্যমেই কার্যকর সংস্কার করা প্রয়োজন। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের। সংস্কার খুব বড় স্বপ্ন, ঐক্য তার জন্য দরকার। নির্বাচনে যেতে হবে, কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে। উপরে আলোচনা করেন মানুষের জীবন জীবিকা,
নিরাপত্তার কথা ভুলে যাবেন না। সেটা থাকলেই মানুষ ধৈর্য ধরে আমাদের সকলের সাথে থাকবে। রাজনীতিবিদদেরও এই উপলব্ধিটা আনতে হবে। বাংলাদেশের মানুষের মধ্যে, রাজনৈতিক দলসমূহের মধ্যে, সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে, কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে। আমি মনে করি রাষ্ট্র সংস্কার, অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না, কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের ব্যাপারে বিএনপি অনেক আন্তরিক। বলেন, সময় যত যাবে সংকট তত বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি যে আমরা প্রয়োজনীয় সংস্কারটাকে শেষ করতে, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। আসল জায়গায় তো প্রবলেম তো অন্য জায়গায়। আপনি এগুলো ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে? আপনার প্রশাসন, গভর্নমেন্ট মেশিনারি, সেই গভর্নমেন্ট মেশিনারি তো পুরোপুরি ভাবে এখনো ফ্যাসিবাদের আপনার মধ্যে আছে, এতটুকু পরিবর্তন হয়নি। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, সংস্কার এবং জাতীয় ঐক্যমতের ভিত্তি তৈরি হওয়া উচিত। জানান, কাঙ্ক্ষিত সংস্কারের পরে জামায়াত নির্বাচন দেখতে চায়। রাষ্ট্রের সমস্ত অর্গান পলিটিসাইজ হয়েছে এবং করাপ্ট হয়েছে। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সবকিছু সংস্কার করা সম্ভব নয়। ইট উইল টেক টাইম। কিন্তু একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো মিনিমাম প্রয়োজন সেগুলো সম্পন্ন করতে সুযোগ দিতে হবে। তারপরে একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার একটা ইলেকশন সম্ভব। সেই নির্বাচন যুক্তিসঙ্গত সময়ের জন্য যতটুকু লাগে আমরা জামাত ইসলামী সেই সময় দিতে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রস্তুত আছি। সংলাপে জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশে ফ্যাসিস্ট বন্দোবস্ত তৈরি করা হয়েছিল, তাই সরকার পরিবর্তন নয়, রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি। আমরা কেউ কাউকে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে একটা গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্ষমতা নিয়ে, সেটা যদি একটা নিয়মের মধ্যে না ঘটে সেটা আমাদেরকে ধ্বংসের মধ্যে জায়গায় নিয়ে যাবে। সেই উপলব্ধিটা রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও রাজনৈতিক শক্তির মধ্যে থাকা দরকার। যদি রাজনৈতিক পার্থক্য সত্ত্বেও এই ঐক্যের জায়গায় আমরা একমত হতে না পারি, তাহলে বাংলাদেশ আমরা এই জায়গাটাতে পৌঁছাতে পারবো না। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, অসমাপ্ত জাতীয় মুক্তির সংগ্রাম থেকে সরে যাওয়ার সুযোগ নেই। খালি ঐক্যের কথা বললাম কিন্তু প্রতিহতর জন্য তৈরি থাকলাম না, নিয়ন্ত্রণটা ছেড়ে দিবেন না। যখন নিয়ন্ত্রণ ছেড়ে দিবেন আপনাদের হাতের বাইরে চলে যাবে। এই ঐক্য, সংস্কার এবং নির্বাচন সংক্রান্ত আলোচনায় কিন্তু তার পিছনের চিন্তাটা যেন থাকে, আমরা কিন্তু একটা অসমাপ্ত জাতীয় মুক্তি সংগ্রামকে সমাপ্ত করার জায়গায় এসে দাঁড়িয়েছি। আমরা কিন্তু একটা ফ্যাসিবাদের বাংলাদেশ ব্র্যান্ডকে পরাজিত করে আজকের বাংলাদেশে দাঁড়িয়েছি। আমরা যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশে যেন কখনোই আর ফ্যাসিবাদ ফেরত না আসে, কারণ ফ্যাসিবাদের উদ্দেশ্যই হচ্ছে বারে বারে ফেরত আসার চেষ্টা করা। সংলাপে নতুন গণতান্ত্রিক পথের যাত্রায় দলমতের পার্থক্য সরিয়ে জনগণের চাহিদার ভিত্তিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন বক্তারা। 15.5 বছর। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। যারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদেরকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের। আর মধ্য জানুয়ারিতে সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরেই সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী রূপরেখা নির্ধারণ করার কথা জানিয়েছেন আরেক উপদেষ্টা মাহফুজ আলম। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে দ্রুত সংস্কার শেষ করার তাগিদ দেন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যখন রাজনৈতিক ঐক্য, নির্বাচন ও সংস্কার বারবার আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই এমন সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। প্রথম অধিবেশনের পর বিকেলে এর দ্বিতীয় অধিবেশনে উপস্থিত হন রাজনৈতিক ব্যক্তিত্ব, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, অর্থনীতিবিদ সহ বিশিষ্টজনরা। ঐক্য কোন পথে আর রক্তের ঋণ,
ঐক্যের আকাঙ্ক্ষা এমন শিরোনামের পৃথক আলোচনায় বক্তাদের কথায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের সময়কালে নানা অনৈক্য ও সংস্কার কার্যক্রমের বিভিন্ন দিকগুলো। এ সময় বক্তারা বলেন, ঐক্য ও সংস্কারের পাশাপাশি জনগণের আকাঙ্ক্ষার বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। একই সাথে দেশের মাটিতে নতুন কোনো ফ্যাসিজমকে দাঁড়াতে না দেওয়ার পরামর্শও দেন সবাই। অর্থনৈতিক কষ্টের একটা বাস্তবতা, এই অনিশ্চয়তা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে। যতই আমরা ঐক্য, সংস্কার, নির্বাচন নিয়ে আলোচনা করি, এই মুহূর্তে সাধারণ মানুষের এবং উদ্যোক্তা শ্রেণীরও অর্থনৈতিক কষ্টের ব্যাপারটা একটা অনিশ্চয়তার আবহ তৈরি করেছে। আমরা বলছি যে সংস্কারের যে জায়গায় প্রয়োজন রয়েছে সেই সংস্কারগুলো হোক এবং তারপরেই নির্বাচন হোক। কিন্তু নির্বাচনের রোড ম্যাপের ব্যাপারে আমি একজন প্রার্থী হিসেবে বলতে পারি যে আমরা সকলেই জানতে চাই কখন কোন সময় নির্বাচন হবে। এত আয়োজন সত্ত্বেও সমাজের অনেকেই খুব গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছেন যে কোনো পর্যায় থেকে ব্যক্তি স্বার্থে কিংবা গোষ্ঠী স্বার্থে কিংবা মতাদর্শের দ্বন্দ্বের কারণে কিংবা লোভ লালসার কারণে এক ধরনের অনৈক্যের সুর শোনা যায়। আমরা দেখতে পাই ঐক্যের ঘাটতি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জনের কথায়, বিভিন্ন জনের কাজে। এটা দেশের মানুষের বড় অংশকে নিঃসন্দেহে উদ্বিগ্ন করে। এ সময় অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সবার পরামর্শ কাজে লাগানোরও তাগিদ দেন অনেকে। আমরা যদি গণতান্ত্রিক উত্তরণ চাই, এর পরিবর্তন চাই, আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমাদের মন মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের রাজনীতিবিদদের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, বিশ্বত রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন হয় তাহলেই এটার পরিবর্তন হবে। সংবিধানটা এমন করে সংস্কার করতে হবে, ওই যে আকবর আলী খান বলেছিলেন আমাদের যে সংবিধান আছে সেটা প্রধানমন্ত্রীকে রাশিয়ার জার কিংবা মোগল এম্পায়ারের মতো পাওয়ারফুল করেছে, ওটা থাকা চলবে না। তো সেই পরিবর্তন করবার জন্য কি করা দরকার, সেইখানেও দেখেন বিতর্কের নিষ্পত্তি হওয়া কিন্তু কঠিন। যখনই সংস্কারের প্রশ্ন আসে, যখনই নির্বাচনের প্রশ্ন আছে, তখন আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা আছে। পরিবার বলা হয়, পরিবারের মূলনীতি যদি ভালোবাসা হয়, নির্বাচনের মূলনীতি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, স্বার্থ। বিশেষ করে যখন নিচের তলায় যাব অর্থনৈতিক ক্ষেত্রে, সেখানে হচ্ছে শ্রেণী স্বার্থ। সংলাপে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সংস্কারের বিষয়ে সবাই একমত হলে একে অন্যকে প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। আর আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারির কথা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। যারা এরকম আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানাভাবে এখনো, তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, তাদের বিরুদ্ধেও খুবই দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। কি কি সংস্কার প্রয়োজন, কে করবে, কতদিনের মধ্যে হবে এবং কি করলে এটা কার্যকরী হবে, আমার মনে হয় আগামী দিনগুলোতে নরমে গরমে সেই সিদ্ধান্তগুলোই আসলে আমাদেরকে নিতে হবে। কিন্তু এইবার যদি আমরা সংস্কারের প্রশ্নে পিছপা হই, তাহলে আমি মনে করি না দেশের রাজনৈতিক যে স্টেবিলিটিটা আসার দরকার সেই স্টেবিলিটিটা আসবে। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরেই সবার সাথে আলোচনা করে পরবর্তী রূপরেখা নির্ধারণ করার কথা জানান আরেক উপদেষ্টা মাহফুজ আলম। সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব এবং কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে যে আমাদের প্রায়োরিটি কি, প্রায়োরিটি সংস্কারগুলো কি কি এবং আমরা কি করতে পারি। গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনের সুযোগ কাজে লাগাতে ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন আলোচকরা। ঐক্যমত্যতে পৌঁছতে পারবো বলে আমি খুব সিরিয়াসলি বিশ্বাস করি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আজ বিকেলে আবারও বৈঠকে বসবে সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি। গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে এই সংক্রান্ত দুটি কমিটি। আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ৮ সদস্যের কমিটি শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেরির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সচিবালয়ে বৈঠকও করে তদন্ত কমিটি। আগুনের ঘটনা নাশকতা কিনা এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, এ বিষয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি।
আরও তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে। শনিবার ৩টায় আবারও তদন্ত কমিটি সচিবালয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানানো হয়। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে কর্মকর্তা কর্মচারীদের ইস্যু করা স্থায়ী প্রবেশ পাস এবং অস্থায়ী প্রবেশ পাস ছাড়া সব ধরনের অস্থায়ী প্রবেশ পাস বাতিল করা হলো। এতে আরও বলা হয়েছে, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হলো। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে এ আদেশ জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে আগামী 15 দিনের মধ্যে নতুন অস্থায়ী পাসের জন্য আবেদন করা যাবে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাবার সময় কাপড় নিয়ে যেতে পারেনি, বাক্স ভরে টাকা নিয়ে পালিয়ে গেছেন তিনি। চট্টগ্রামের চন্দনা এসে পৌরসভা এলডিপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করছে, বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যার পরিকল্পনা করছে। এছাড়াও সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম ইয়াকুব আলী, মোহাম্মদ মোতাহের মিয়া সহ অন্যান্য নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। মার্কিন সংস্থাটির কর্মকর্তাদের বরাতে শুক্রবার গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদনে শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণের বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লাভ রিভোর্টের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচার হয়েছে। বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য পাওয়া গেছে। গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ অধিকতর তদন্তের জন্য দুদকের মহাপরিচালক বরাবর পাঠিয়েছে FBI। এরই মধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। স্বাধীনতার পর রাজনীতির সবচেয়ে বড় পালাবদলের বছর ছিল 2024। টানা 16 বছর দুর্দান্ত প্রতাপে দেশ চালানোর পর পালিয়ে যেতে হয় শেখ হাসিনাকে। অভ্যুত্থানের পর ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় আসেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ সময় নির্যাতনের শিকার বিএনপি সহ সমমনা রাজনৈতিক দলগুলো এখন স্বস্তিতে। দেশের রাজনীতিতে এখন ঐক্যের সুর। চলতি বছরের রাজনীতির খবর জানাচ্ছেন সিকান্দার ইমান। 1971 সালে স্বাধীনতার পর চলতি বছর অর্থাৎ 2024 ছিল দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বছর। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী স্বৈর শাসকের পতন হয়েছে এবছরই। 2024 সাল জুলুম, অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির বছর বিএনপির। ফ্যাসিবাদকে বিদায় জানিয়ে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বছর বলছে দলটি। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়। দলীয় নেতাকর্মীদের রেখে স্বৈরাচার তকমা পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান ভারতে। এতে রাতারাতি পাল্টে যায় পরিস্থিতি। 6 আগস্ট রাষ্ট্রপতির আদেশে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে কারাগার থেকে মুক্তি পান দলটির কয়েক হাজার নেতাকর্মী। প্রায় 7 বছর পর গত 7 আগস্ট বিএনপির জনসভায় খালেদা জিয়ার ভিডিও রেকর্ডিং বক্তব্য প্রচার করা হয়। আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। আর এক যুগ পর গত 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে যোগ দেন তিনি। সেদিন বেগম জিয়ার হাস্যোজ্জ্বল মুখই বলে দেয় দেশের রাজনীতির পরিবর্তন। পট পরিবর্তনের পরপরই গণমাধ্যমগুলো তারেক রহমানের বক্তব্য ও ভিডিও প্রচার শুরু করে।
ফলে প্রায় 10 বছর পর গণমাধ্যমে ফিরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির অবস্থা অনেকটাই বদলে গেছে। এখন সারা দেশে বাধাহীন পরিবেশে কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি। রাজনীতিতে চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন কঠিন সংকটে। বাংলাদেশ জামাতে ইসলামী নতুন করে রাজনীতির মাঠে শক্ত অবস্থান নেয়ার চেষ্টা। বিভিন্ন দলকে নিয়ে ইসলামিক ফ্রন্ট এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র তরুণদের সম্ভাব্য নতুন দলের প্রতিদ্বন্দ্বিতা মাঠের রাজনীতিকে কিছুটা হলেও আলোচনায় রেখেছে। সাধারণ মানুষ সহ ছাত্র জনতার ভাষা বুঝতে ব্যর্থ হওয়ায় পতন ঘটেছে আওয়ামী লীগের। দলটির শীর্ষ নেতারা অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন। হেভিওয়েট অনেক নেতার বিচার হচ্ছে আদালতে, আত্মগোপনে বেশিরভাগ নেতা। গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি আওয়ামী লীগ। বছরের সবচেয়ে আলোচিত বিষয় রাজনৈতিক ঐক্য। ভারতের ধারাবাহিক অপপ্রচারের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দলমত নির্বিশেষে বিশ্ববাসীর কাছে দেয়া হয়েছে নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, আগামীতেও হবে না। জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটি দায়িত্ব নিয়েছে। পঞ্চগড়ে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে যে সরকারই আসুক না কেন, জবাবদিহিতায় জাতীয় নাগরিক কমিটি প্রেশার ক্রিয়েট গ্রুপ হিসেবে কাজ করবে। আগামীতে বাংলাদেশে লিডারশিপ তৈরির কথাও বলেছেন সার্জিস। এছাড়াও তিনি বলেন, শেখ হাসিনা গত 16 বছর কিছু অবকাঠামো উন্নতি দেখিয়ে তার ভেতরে যত অপকর্ম আছে তা করে গেছেন। শেখ হাসিনা বিগত 16 বছরে বাংলাদেশের উন্নতি দেখিয়েছে কিছু অবকাঠামো দিয়ে, মেট্রোয়ে, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, এগুলো দিয়ে। কিন্তু একটা দেশের উন্নতি কখনো কয়েকটা অবকাঠামো দিয়ে হতে পারে না। এইরকম কয়েকটা অবকাঠামো বানানোর জন্য একটা টার্মই যথেষ্ট, একটা সরকার। কিন্তু বিগত 3 থেকে 4টি টার্মে যে জিনিসটি হয়েছে, এই অবকাঠামোগুলোকে চোখের সামনে দেওয়া হয়েছে, মানুষ এগুলো দেখে এবং এগুলোকে সামনে নিয়ে ভিতরে ভিতরে যত রকম অপকর্ম করা যায়, দুর্নীতি করা যায়, লুটপাট করা যায়, অর্থ পাচার করা যায়, সেগুলো করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। গণ অভ্যুত্থান বিরোধী শক্তির চক্রান্ত স্বৈরাচার বিরোধী ঐক্য আরো মজবুত করেছে মন্তব্য প্রধান উপদেষ্টার। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের কাঠামোতে, বলেছেন মির্জা ফখরুল। আওয়ামী সচিবরা চিহ্নিত, নেওয়া হবে ব্যবস্থা, জানালেন তথ্য উপদেষ্টা। দ্রুত সংস্কারের তাগিদ বিশিষ্টজনদের। সচিবালয়ে ঢুকতে পারবে না সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউই, সাংবাদিক সহ বেসরকারি সবার প্রবেশ পাস বাতিল। কাপড় নয় বাক্স ভরা টাকা নিয়ে পালিয়েছেন শেখ হাসিনা। অলি আহমেদের মন্তব্য, বিভিন্ন অ্যাকাউন্টে $300 মিলিয়ন পাচারের প্রমাণ পেয়েছে FBI। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavishnewsে সাবস্ক্রাইব করুন, youtube.com/banglavishnewsের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।